সমুদ্র যখন আয়নার বাসায় পৌঁছে তখন অলরেডি 12টার বেশি। কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে আয়না গিয়ে ছুটে গেট খুলে দেয়। ওই সময় আয়নার অবস্থাও করুণ। সে ভীষণ অস্থির হচ্ছিল। চোখ ভেজার মতো অবস্থায় সমুদ্রকে দেখা মাত্র ভীষণ শান্তি বিরাজ করে মনে। এতদিনের মান অভিমান সব রাগ সবটা একপাশে রেখে কিংবা প্রায় ভুলে গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে সশব্দে ঠুকরে কেঁদে ওঠে। সমুদ্র বাসার বাইরে দাঁড়িয়ে থেকেই ওকে আলতো করে জড়িয়ে নেয়। ওর খুব অদ্ভুত একটা অনুভূতি হলো, কেমন জানি হু হু করে উঠে বুকটা। সে নিজেকে সামলে নেয়, এরপর শুধু বলল, আমিই তো। ওর খুব অদ্ভুত একটা অনুভূতি হলো, কেমন জানি হু হু করে উঠে বুকটা। সে নিজেকে সামলে নেয়, এরপর শুধু বলল, আছিই তো। আর কোনো বাক্য কিংবা শব্দ উচ্চারণ করে না। আয়নার বাহু ধরে নিজের থেকে একটু দূরে সরিয়ে মুচকি হেসে সামনে পা বাড়ায়। ওই মুচকি হাসি যেন জানান দিচ্ছিল, আমার উপর ভরসা রেখো, আমি আছি তো বাবা। এরপর তোফাজ্জল হোসেনের পাশে এসে দাঁড়ালো। ওনাকে পরখ করে দেখে নেয়। অবস্থা ভালো না, হাসপাতালে নিলে ভালো হয়। সবটা চিন্তা করে তারপরে বলে ওঠে, দাদা ভাই চলেন একটু হাসপাতাল যাই। তোফাজ্জল সাহেব সামান্য ভয় পেয়ে ওঠে, ডাক্তার সাহেব হাসপাতালে যেতে হবে কেন? আমি একদম ঠিক আছি। হাসপাতালে একটু ঘুরে আসেন, ডাক্তার দেখাই আনি। আসেন। ঠিক আছেন সেটা তো জানি, আরও ঠিক থাকার জন্য ডাক্তার দেখানো লাগবে। তোফাজ্জল হোসেনের কষ্ট হচ্ছিল বেশ, কিন্তু বাড়িতে কোনো পুরুষ নেই আছে। দুটো ছোট বয়সী নাতনি নিয়ে এত রাতে বের হওয়া বিপদ জন্য রাজি হচ্ছিলেন না। কিন্তু নাতনি জামাই ডাক্তার, নিজে নিয়ে যেতে চাচ্ছে। উনি খুব খুশি হন, এই যুগের ছেলে মেয়েগুলো এত ভালো। মিসেস রোদেলা বেশ মনোযোগ দিয়ে সবটা শুনেন, এরপর বলে ওঠে, ফাহাদ ভাই নিজের বিয়ের কয়েকদিন পরেই মেয়ের বিয়ের জন্য এত অস্থির হলো কেন? এখনকার মেয়েরা গ্র্যাজুয়েশন শেষ করে বিয়ে করে, বয়স তো খুব পেরিয়ে যাচ্ছিল না আয়ুর। আবেগ থমকালো সামান্য বিষয়টা এভাবে তো একদম ভাবেনি। তবে ফাহাদ বলেছিল ওর দুশ্চিন্তা হচ্ছে। আবেগ বলে বাবার দ্বিতীয় বিয়ে হয়েছে জন্য ওর মেয়ের ভালো প্রস্তাব আসবে কিনা এসব নিয়ে খুব চিন্তায় মনে ছিল মনে হয়। মিসেস তরবেলা আর কোনো প্রশ্ন করলেন না। অতীত নিয়ে এত মাথা ব্যথা নেই তার। মিসেস রোদেলা আর কোনো প্রশ্ন করলেন না। অতীত নিয়ে এত মাথা ব্যথা নেই তার। পুত্রবধূকে বেশ পছন্দ হয়েছে তার। শিক্ষিত স্মার্ট মেয়ে, একদম মনের মতো একটা বৌমা পেয়েছে। আয়না রুমে বসে আছে। আজকে বাসায় অনেক গ্যাঞ্জাম, আত্মীয় স্বজন অনেকে এসেছে। দাদাভাইকে রিলিজ দেওয়া হয়েছে। সে একদম সুস্থ। তাকে দেখতেই অনেকে আসতে চাচ্ছিল। এজন্য বাবা সবার জন্য একটা ডেট ফিক্সড করে গেট টুগেদার আয়োজন করেছে। তাদের বাসায় প্রায়শই এমন দাওয়াতের আয়োজন হয়, মেহমান আত্মীয়রা আসেন। বাবার এক বাবুর্চি ঠিক করা হয়েছে, কল দিয়ে বলে দিলে ডেকচি ভর্তি রান্না করে আনবে। আয়নার শ্বশুরবাড়ির লোকজনকেও দাওয়াত দেওয়া হয়েছে। এ 8 দিন সমুদ্র একবারও আসেনি তাদের বাসায়। খুব নাকি ব্যস্ত তা ওনার। সন্ধ্যা 7টার দিকে সমুদ্রের বাবা মা আর বোন আসলো, সঙ্গে ওর ফুপু ইভানা আন্টি, যাকে ওর আরেক মা বলে পরিচয় করিয়েছে। ইভানা আন্টির ছেলেও এসেছে, কিন্তু যার শ্বশুরবাড়ি সেও এসে পৌঁছেনি। আয়নার এত রাগ ওঠে। সে অনেকদিন পর আজ শাড়ি পরেছে। এত অশান্তির পরেও সমুদ্র আসছে ভেবে হালকা সেজেছে। কিন্তু ওনার নাকি ব্যস্ততা, আসতে দেরি হবে, আবার নাও আসতে পারে। আয়নার মন চাচ্ছে ওনার অফিসে গিয়ে সব কাগজপত্র ছিঁড়ে ফেলতে। কাকে ব্যস্ততা দেখায় উনি? আয়নাকে তাকে গুনাই ধরে না। মিসেস রোদেলা সবার সঙ্গে আলাপ করে আয়নার রুমে ঢুকে। আয়না তখন ফোনের স্ক্রিনে চোখ রেখেছে। শাশুড়িকে আসতে দেখে সে সব ফোন রেখে দিয়ে মুচকি হাসি দেয়। একটু নার্ভাসও লাগে বটে। মিসেস রোদেলা বলে ওঠে, ওয়াও মা, তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। থ্যাংক ইউ আন্টি, আয়নার মুখ দিয়ে মা শব্দটা বের হচ্ছিল না কেন জানি। এতদিন ধরে এই ডাকে কাউকে ডাকিনি। হুট করে মা শব্দটা মুখে আনতেও কষ্ট হচ্ছিল। রোদেলা আচমকা ওর কপালে একটা চুমু খেলো, এরপর সোনার একটা চেন গলায় পরিয়ে দেয় এবং বলল, তুমি আমাদের বাসায় একবারও গেলে না। শাশুড়িকে পছন্দ হয়নি নাকি? না না, এসব কি বলছেন আন্টি? আমি আম্মু আম্মু বলার সময়ও ওর চেহারাটা মলিন দেখায়। রোদেলা তা খেয়াল করেন, বলে, তুমি আমাকে মামুনি বলে ডেকো কেমন? আয়নার এই সামান্য বিষয়টা এত ভালো লাগলো, সে মিসেস রোদেলাকে জড়িয়ে ধরে। ওকে জড়িয়ে ধরে রোদেলা বলে ওঠে, আমারও মা ছিল না, আমি এই কষ্টটা বুঝি শোনা। সেদিনের অনুষ্ঠানে অনেকে আসলেও সমুদ্র এলো না।
আয়না এক ফাঁকে ওকে কল দিল। প্রথমে সরাসরি কল কেটে দিল। আয়না পুনরায় কল দিল। রিসিভ হলো। ও পাশ থেকে গম্ভীর মুখে বলে, কি কি মানে কি কি মানে হলো হোয়াট? ধ্যাত, আসলেন না কেন আজ? সবাই এসেছে। তুমি দাওয়াত দিয়েছো যে আসবো। বাবা বলেনি আপনাকে? বউকে আমার। উফ, মেয়েদের এত এমন নাক ফুলে অভিমান কেন করছেন? মেয়েদের মতো অভিমান কি স্ত্রীবাচক শব্দ নাকি? রাখছি, তুমি বরং অন্যদের সঙ্গে ভাব জমাও। আমার থাকা না থাকায় কি আসে? আয়নার কেন জানি হাসি পেল। এসব কথাবার্তা তার মতো রাশভারী কারো কাছে শুনবে আশা করেনি। ওনার মুখে এমন অভিমানী বাক্য মানায় না। সে হেসে ফেলে, যদিও বা হাসি আটকাতে চাচ্ছিল। সমুদ্র বলে ওঠে, তুমি হাসলে? বাহ বাহ, ভাবলাম আমাকে কনভিন্স করবে, বাট ভুলে গিয়েছিলাম তোমার তো ইলেকট্রিক্যাল মন। রাখি। আয়না বুঝতে পারে না কি এমন হলো। অনেকবার কলে ট্রাই করেও আর রিসিভ করে নাও। পরদিন দুপুরের আগেই আয়না আবার সমুদ্রকে কল লাগায়। প্রথমে না ধরলে আয়না মেসেজ দিল, আপনি না ফোন না ধরলে অফিসে গিয়ে হাঙ্গামা করব। অফিসের সব কাগজ ছিঁড়ে রেখে আসব। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। আয়না বলে ওঠে, আপনি এখন বাসায় আসুন। সময় নাই। লাঞ্চ ব্রেকে আসুন। না, আমি কিছু জানি না। আপনি এক্ষুনি আসবেন বলে দিলাম। এরপর আয়না ফোন কেটে দেয়। তার ধারণা সমুদ্র তার বলায় আসবে না। আদৌ তাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। ওনার নিশ্চয়ই কাজ ফেলে আয়নার সঙ্গে মিট করার ইচ্ছা নেই। ঠিক 10 মিনিট পর কল আসে। ও ভাবে সমুদ্রের কল, কিন্তু স্ক্রিনে যখন রঙ্গন নামটা দেখে অবাক হলো। রিসিভ করতে রঙ্গন বলে, কিরে, তোর খোঁজ পাওয়া যাচ্ছে না? দুদিন ধরে ক্লাসে আসোস না। সব ঠিকঠাক? হ্যাঁ। বিবাহিতা হয়ে গেলে আর পড়তে মন চায় না নাকি? আরে না, ভাষায় একটু সমস্যা ছিল। কি সমস্যা? আয়না কথা এড়িয়ে গিয়ে বলে, দাদা ভাই সিক। আমি আর সুব্রত তোর বাসার কাছে আসি এখন। হ্যাঁ, এভাবে তো ফ্রেন্ডদের মুখের ওপর না করা যায় না। সে বলে ওঠে, আচ্ছা আয়। সত্যি ওরা 10 মিনিট পর আয়নার বাসায় আসলো। ড্রয়িং রুমেই বসে ওরা। হালিমা বোয়া চা নাস্তা দেয় খেতে। আয়না টুকটাক কথা বলতে থাকে। রঙ্গল বলে ওঠে, বিয়ে করলি জানালি না অব্দি আমাকে। আমি সেকশনের মেসেঞ্জার গ্রুপে একবারই সবাইকে বলেছিলাম। ওই গ্রুপে আমি অ্যাক্টিভ না, জানোসই তো। কাউকে পার্সোনালি বলি না। আমি তোর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিলাম। একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তুই ফ্রেন্ডশিপ এভাবে নষ্ট করলি? অমন সময় সুব্রত প্রসঙ্গত পাল্টাতে বলে ওঠে, চিকেন ফ্রাইটা সেই মজা দোস্ত। রঙ্গন খা তুইও। এমন সময় মেঘটাকে বৃষ্টি আসার পূর্বাভাস। ঝড়ো বাতাস শুরু হয়। আয়না দ্রুত পেছনের বারান্দায় চলে যায়। কাপড় শুকাতে দিয়েছে। ভিজে গেলে আরেক বিপদ। পেছনের বারান্দায় গেলে ঘরের সঙ্গে কোনো যোগসূত্র থাকে না। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ হিমেল হাওয়া উপভোগ করে ফিরে আসে। তখনই রঙ্গন বলল, ভাইয়া এসেছে। সোজা তোর রুমে ঢুকে পড়ল। আয়না ভ্রুকুচকে তাকালো। 1 সেকেন্ড সময় নিল সবটা বুঝে উঠতে। এরপর নিজের রুমের দিকে পা বাড়ায়। সে রুমে যেতেই অবাক। সমুদ্র তার বেডে কপালে হাত রেখে শুয়ে আছে। আয়নাকে দেখেও যেন দেখল না। আয়না হতভম্ব হলো। আবার অজানা এক আনন্দ এসে ভর করে। আয়নার কথা রেখেছেন, তবে উনি এসেছেন। তাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলে ওঠে, লাঞ্চ ব্রেক আমি টুকটাক মেডিকেল রিলেটেড স্টাডি করি। তোমার কথা সব ফেলে আসলাম। সরি, জানতাম না যে আপনি লাঞ্চ ব্রেকে পড়েন। খেতে দাও, খিদে পেয়েছে অনেক। আসেন। সমুদ্র উঠে ডাইনিং টেবিলের দিকে আগায়। আয়না রান্নাঘরে চলে যায়। সুব্রত আর রঙ্গন বসেছিল। সমুদ্রের মধ্যে দু একটা কথা বলল। আয়না রান্নাঘর থেকে ফিরতেই রঙ্গন বলে, আয়ু শোন, আমরা যাচ্ছি। আয়না বাধ্য হয়ে ওদেরকে বিদায় দিতে যায়। এর মধ্যে হালিমা বুয়া সমুদ্রকে সব খাবার বেড়ে দেয়। কিন্তু সমুদ্র একটা কিছু মুখে দেয় না দিয়ে রুমে ঢুকে পড়ে। আয়না ফিরে আসতেই দেখে টেবিলে সব খাবার পড়ে আছে। সে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ফিরে আসে। সমুদ্র বিছানায় বসে ফোন স্ক্রল করছে। আয়না আসতে জিজ্ঞেস করে, তোমার সিজি কত? মেয়েদের বয়স, ছেলেদের স্যালারি আর ছাত্রদের সিজি জিজ্ঞেস করতে হয় না। ফালতু কথা রাখো। নিশ্চয়ই তোমার সিজি এর অবস্থা ভালো না। ভালো রেজাল্ট করবে কিভাবে? সারাদিন ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা, ভার্সিটি বা বাসায় সবখানে আড্ডা দেওয়া। সে বুঝে সমুদ্র রেগে আছে, কিন্তু হুট করে রাগ কেন করলে? অবশ্য ওনার রাগার কোনো ভ্যালিডেট রিজন লাগে না। আয়না নিজে সমুদ্রের পাশে বসে বলে, আপনি খাননি কেন? তোমার বাসায় খাওয়ার জন্য আসিনি। ক্ষুধা লেগেছে বললেন। আবার ক্ষুধা মরে গেছে, মাথা ব্যথা করছে।
সমুদ্র হুট করে আয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আয়না নড়ে চড়ে উঠল। সে বুঝতে পারছে সে খুব রেগে আছে, কিন্তু কেন? ঠিক রাগ না, কেমন জেলাস ফিল হচ্ছে। আয়নার বাসায় ওর ছেলে ফ্রেন্ডরা কেন আসবে? কি আজব, এতে জেলাস ফিল করার কি আছে? ভার্সিটির ফ্রেন্ডই তো, জেলাস হচ্ছে কেন? প্রেম থাকলে জেলাস হয় প্রেমিক, তবে কি? তখনই আয়না বলে ওঠে, বালিশে মাথা রেখে শুয়ে পড়েন, আমার কোলে কেন? সমুদ্র জবাব দেয় না। ওদিকে দরজা খোলাই ছিল। দাদি এসে একবার এই দৃশ্য দেখে গেছে। কি লজ্জা! আয়নার লজ্জায় মুখ নিচু করে ফেলে। সমুদ্র টের পেয়েছে দাদি এসেছিলেন, তবুও সরেনি। বরং উনি যাওয়ার পর আয়নার পেটের সঙ্গে নাক ঘষে আরও ঘনিষ্ঠ হয়ে শুয়ে থাকে মটকা মেরে। লজ্জায় আয়নার দূরে কোথাও দৌড়ে পালাতে মন চাচ্ছে। আয়না যতবারই বলে ওঠে বালিশে মাথা রাখেন, সমুদ্র যেন ততই গা ছেড়ে দেয় তার উপর। একটা মানুষ এত পরিমাণ ঘাড় ব্যাকা কেমনে হয়? আয়না, আমার মাথা টিপে দাও একটু, স্বামী সেবা করো। আয়না বাধ্য বালিকার ন্যায় ওনার মাথায় হাত বুলায়, চুলে বিলি কেটে দেয়। সমুদ্র পরম আরামে চোখ বুঝে ওর কোলে শুয়ে থাকে। আধ ঘন্টা পর ওপর আয়নার ওনার মাথা টিপে দিচ্ছে, তাও নাকি মাথা ব্যথা সারে না। এদিকে আয়নারই হাত ব্যথা হয়ে যাচ্ছে, কোমর লেগে যাচ্ছে। সে হাত থামালেই ওনার দুষ্টুমি করা শুরু হয়ে যায়। এত বজ্জাত! আয়না একটু আগে চুল বিলি কেটে দেওয়া থামায়, সঙ্গে সঙ্গে সে চোখ খুলে তার পানে তাকালো। এরপর আয়নার পেটে কাতুকুতু দেওয়া শুরু করে। আয়নার আবার কাতুকুতু বেশি। কোনোভাবেই এসব সহ্য করতে পারে না সে। ব্যাগের মতো ডাব দিয়ে চায়, কিন্তু একটা দামড়া ভারী শরীর তার কোলে থাকায় সরতেও পায় না। পুনরায় বাধ্য হয়ে মাথায় বিলি কেটে দেওয়া শুরু করে। এরপর বলে ওঠে, আপনার গলা ব্যথা করবে কবে? গলা ব্যথা করলে ডাক্তার দেখাবো। আয়না মাথায় হাত বুলানো থামিয়ে দিয়েছিল কথা বলার ফাঁকে। সমুদ্র ফের ওর পানে দুষ্টুমি ভরা চোখে তাকায়। ওনার এমন চাহনি দেখা মাত্র আয়নার ভয় হতে থাকে। না জানি আবার এই লোক কি করে বসে। সমুদ্র একটু ঘাড় কাত করে হাতে ভর দিয়ে শুয়ে থাকে, বলে, তোমরা এই যুগের মেয়েরা খুব ফাজিল তো। 2 মিনিটও স্বামী সেবা করতে চাও না, খুব অলস। আগের যুগের নারীরা দিন-রাত 24 ঘন্টা স্বামী সেবা করত। আয়না নাক ফুলিয়ে বলে, তাহলে আগের যুগের মেয়েকে বিয়ে করতেন, এই যুগের মেয়ে কেন বিয়ে করলেন? এত কথা বলো তুমি, অথচ 1 মিনিটও মাথা টিপে দিতে পারো না। প্রায় 30 মিনিট ধরে আপনার সেবা করছি, আর বলছেন মাত্র 1 মিনিট। সমুদ্র ভ্রুকুচকে দেয়াল ঘড়ির দিকে তাকায়। 4টার বেশি বাজছে। ও বলে ওঠে, ঘড়ির মাথা নষ্ট। আপনার চোখ ও মাথা দুটোই নষ্ট। এটা শোনার সঙ্গে সঙ্গে সমুদ্র আয়নাকে চেপে ধরে, একদম বিছানায় ফেলে দেয়। মানুষ বালিশ যেভাবে বিছানায় ফেলে ওভাবে উনি আয়নাকে এক প্রকার শুইয়ে দেয়। আয়না টাল সামলাতে পারে না, এক প্রকার বিছানায় পড়ে যায় সে। সমুদ্র ওর উপর ঝুঁকে এসে ওর কপালে পড়ে থাকা একটা চুলগুলো ফু দেয়। সঙ্গে সঙ্গে কপালে গরম ভাব অনুভব করে আয়না। লাজ লজ্জা শরম সব সমার্থক শব্দ ব্যবহার করলেও ওর লজ্জা বহিঃপ্রকাশ সম্ভব হবে না। সে চোখ খিচে বন্ধ করে ফেলে। সমুদ্র ওর কপালে পড়ে থাকা অবশিষ্ট জেদি চুলগুলো নিজের ঠোঁট দিয়ে ইচ্ছা করে আস্তে আস্তে সরাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যেন আয়নার কপালে পড়ে চুলগুলো ভিন্ন প্রতিক্রিয়ায় সরানোর তার একমাত্র লক্ষ্য। আয়না ঘন ঘন অমন পাগলাটে উষ্ণ ছোঁয়া সহ্য করতে পারে না। শেষের কটা উড়ন্ত চুল সমুদ্র ওর মুখে নিয়ে থু করে ফেলে দেয়। এরপর বলে, শ্যাম্পু করানো চুলে, চুলে তো ময়লা কেন? কথাটি শোনা মাত্র আয়না সমুদ্র ওনার বাহু ধরে দাঁড় করিয়ে দেয় এবং বলল, আমি আর আয়না যাই ওনার সাথে। আলিয়া আপু, তুমি তোমার দাদির সাথে বাসায় থাকো। আলিয়া উত্তর দেয় না কোনো, নীরবে সায় দিল। আয়নাকে সঙ্গে নিয়ে আগে যেই হাসপাতালে কাজ করত সেদিকে ছুটে। নামি দামি প্রাইভেট হাসপাতাল, 24 ঘন্টায় খোলা, অত্যাধুনিক সব প্রযুক্তি আর সুবিধা দেওয়া হয় রোগীদের। তবে প্রাইভেট হওয়ায় খরচ অনেক বেশি। অভিযোগ প্রায় উঠে আসে শিরোনামে। হাসপাতালে ইমার্জেন্সিতে নেওয়ার পর কয়েকটা টেস্ট করা হয়, সঙ্গে সঙ্গে ফুসফুসের সমস্যা দেখা দিল। ফুসফুসে পানি জমেছে, অক্সিজেন লাগতে পারে, রিস্ক হতে পারে ভেবে ভর্তি করিয়ে দেয়। সব কিছু সমুদ্রই করে। আয়না শুধু দাঁড়িয়েছিল। ক্যাবিনে শিফট করার পর ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। দুর্বলতার কারণে তোফাজ্জল সাহেব ঘুমিয়ে পড়ে। সমুদ্র তখন আয়নার পাশে সোফা বসে বলে, তুমি বাসায় যাবে? আমি বাসায় গেলে দাদার সঙ্গে থাকবে কে? একা ফেলে যাব নাকি? না না, আমি থাকবো তো, তুমি যাও। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, কান্নাকাটি করে কি হাল করেছো। আমি যাব না। আচ্ছা তাহলে সোফায় শুয়ে রেস্ট নিও কিছুক্ষণ।
যদিও বা ডাক্তার বলেছে চিন্তার কারণ নেই, তারপরও আয়নার খুব দুশ্চিন্তা হচ্ছে। সে সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ক্লান্ত থাকায় চোখ লেগে আসে তার। কিছুক্ষণ পর চোখ মেলে তাকালো কোনো কিছু শব্দে। তৎক্ষণাৎ উঠে বসতেই চোখের সামনে সমুদ্রকে দেখলো। দাদা ভাইকে অক্সিজেন মাস্ক লাগিয়ে কী সব করছে বা বলছে। আয়না অস্থির পায়ে ছুটে যায়। সমুদ্র তাকে দেখা মাত্র বলে উঠে গেলে কেন? দাদা ভাইয়ের কি হয়েছে সমুদ্র? নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, এখন ঠিক আছে। আয়নার এতটুকুতেই ওভার প্যানিক অ্যাটাক শুরু হলো। আরেক দফা কান্না শুরু করে দেয়। তখনই নার্স আসলো, এসেই বলল, পেশেন্টের কি অবস্থা এখন ভাইয়া? বেটার। আরিফা আপা আপনি যান, আর আসা লাগবে না, আমি দেখব বাকিটা। না সমস্যা নাই, ডিউটিতে আছি, আমাকে ডাকবেন। এরপর আয়নার দিকে তাকায়, তারপর বলে, ভাবি জেগে আছেন? ভাইয়া বলেছিল কাঁদতে কাঁদতে আপনি নাকি কালকে রোগী হয়ে ভর্তি হবেন। তারপর অমায়িক একগাল হেসে দেয়। সমুদ্র অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তোফাজ্জল সাহেবকে বেডে শুইয়ে দিয়ে বলে, কেমন লাগছে এখন? একটু আরাম পাইলাম ডাক্তার সাহেব। আচ্ছা। এই হাসপাতালের ডিউটিরত নার্স আরিফা আপা এসে আরও কিছু চেক করলো, প্রেশারও মাপলো। আগে যখন সমুদ্র ডাক্তার হিসেবে কাজ করত, আরিফা আপার সঙ্গে খাতির ছিল খুব। এখন চাকরি ছেড়ে দিয়েছে, তবু আপা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছে। তোফাজ্জল সাহেবকে মনমরা আর খানিক ভয়ার্থ অবস্থায় দেখে নার্স বলে ওঠে, বাবা দ্রুত সুস্থ হতে হবে, শক্ত হন। ভয় পাওয়ার কিছু নাই, সুস্থ হয়ে কালকেই হাঁটাহাঁটি করবেন। তোফাজ্জল সাহেব ভারাক্রান্ত মনে বলে, বয়স হয়ে গেছে, আর কতক্ষণই বা বাঁচব? এক জীবনের সব দেখা শেষ। মা, নাতনিও দেখলাম, নাত জামাইকেও দেখলাম। নার্স বলে ওঠে, নাতনির বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাবেন, আসবেন, কত কাজ বাকি। সমুদ্র ওই সময় আয়নার পানে তাকালো। আয়নার সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয়। সমুদ্র নার্সের কথায় হালকা হাসে, কিন্তু কিছু বলে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আয়নার দাদা গভীর ঘুমে তলিয়ে যান। তখন সমুদ্র ক্যান্টিন থেকে খাবার অর্ডার দেয়। খাবার আসলে জোর করে আয়নাকে বসিয়ে নিজে ওর পাশে বসে বলে, খেয়ে নাও, না হলে কালকে তোমাকে ভর্তি করাতে হবে। খেতে ইচ্ছে করছে না। সমুদ্রর কোনো বারণ শুনে না। ভাতের প্লেটারটা তুলে নিয়ে ভাতের সঙ্গে তরকারি মাখিয়ে বলে, হা করো, খাইয়ে দিচ্ছি। আয়না মুখ ঘুরিয়ে নেয়। ও অপর হাত দিয়ে তুত নিতে রেখে তার দিকে মুখটা এগিয়ে এনে বলে, আমি সেকেন্ড কোনো পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো না, চুপচাপ খেয়ে নাও। শেষের কথায় ধমকের আভাস পায় আয়না। এরপর এক প্রকার জোর করে খাইয়ে দেয় ওকে। সমুদ্র বলতে থাকে, রোগীর সঙ্গে যারা আছে ওদের নিজের খাওয়া ঠিক রাখতে হয়, ওটা বেশি খাওয়া দরকার, এনার্জি বেশি লাগে, না খাইলে এনার্জি পাবে কই? তাহলে আপনি খাচ্ছেন না কেন? সমুদ্র হালকা হেসে উত্তর দেয়, আমার কথায় আমাকেই ফাঁসাও। আয়না পুনরায় বলে, আপনিও খান, না হলে আমি আর খাবো না। সমুদ্র উপায় না পেয়ে প্লেট থেকে এক লোকমা তুলে নিজের মুখে দেয়। এরপর আয়নাকে আবার খাইয়ে দেয়। তারপর বলে ওঠে, কোথায় যেন শুনেছি জুটা খেলে ভালোবাসা বাড়ে। আয়না কাঠ গলায় বলে, আপনার ভালোবাসা পারবে না। তোমার সাথে ঝগড়া করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আয়না উঠে যেতে ধরছিল, সঙ্গে সঙ্গে হ্যাঁচকা টানে সমুদ্রকে বসিয়ে দিয়ে বলে, কপাল ভালো তোমার যে আমার ধৈর্য শক্তি অসীম। ছোট থেকেই সবাই বলে আমার নাকি ধৈর্য অনেক। এখন বুঝতেছি তোমারে সামলানো লাগবে সারা জীবন, এজন্য তো ধৈর্য দিয়েছে আল্লাহ তালা। আয়নাকে কিছু বলার সুযোগ দিল না, মুখে এক লোকমা ভাত পুড়ে দেয়। এরপর থেমে থেমে বলে, আমাকে রোবট বলো, নিজে কি মেয়ে? মেয়ে তোমার মনটা পুরোপুরি যেই ইমন, যেন ইমন। আয়নার ততক্ষণে খাওয়া শেষ। সে ভ্রুকুচকে বলে, ইমন আবার কি? ইলেকট্রনিক্যাল মন। তোমার মধ্যে আদৌ মায়া দেওয়া আছে? থাকলে এতক্ষণ আমাকে ক্ষমা করে দিতে। ইলেকট্রিক্যাল মন যার, তার মানে মোহব্বত ইশক থাকবে, এটা আশা করাই তো ভুল। ইলেকট্রিক্যাল মন থাকবে কিছু সার্কিট আর লাল নীল তার, তাও আবার ছেঁড়া তার। এজন্য দয়াময় কিচ্ছুটি নেই তোমার মধ্যে। আয়না ভ্রুকুচকে বসে রইল। একটা মানুষ এত আজাইরা কথা কিভাবে বলতে পারে? হতভম্ব হয়ে যায় সে। ইলেকট্রিক্যাল মন বলেও কিছু আছে, জানা ছিল না। তার মন কি আসলে ইলেকট্রিক্যাল মন? পরের দিন ইকো টেস্টে ধরা পড়ল তোফাজ্জল হোসেনের হার্টে পানি জমেছে। সমুদ্র নিজে যেহেতু ভবিষ্যতে কার্ডিওলজি
নিয়ে স্টাডি করার পরিকল্পনা করেছে। সে সুবাদে হাসপাতালে বড় বড় কার্ডিওলজিস্টের সঙ্গে সখ্যতা আছে। তাছাড়াও এখানকার সবাই খুব ভালো সাপোর্টিভ। সমুদ্র একাই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল দুপুরে ওটিতে নিতে। ফাহাদ সাহেব আসতে যাচ্ছেন, তবে ওনার আসতে সন্ধ্যা হয়ে যাবে। সমুদ্র নিশ্চয়তা দিয়ে বলে যে যে সে যেহেতু আছে অসুবিধা নেই। তবুও ওটির আগ মুহূর্তে শায়লা চৌধুরী আসলেন। আব্বু আম্মু আসতে চাইছিল, সমুদ্র মানা করেছে। বাবা নিজেও হার্টের পেশেন্ট, রিং পরাতে হয়েছে। আরেক ওটি পেশেন্ট দেখে এক্সট্রা টেনশন দেওয়ার মানে হয় না। এমনিতেই আব্বু আম্মু সরল সাদাসিধা নরম মনের। দুজনের পরে ভয় দুজনের পরে ভয় পাবে, অতিরিক্ত চিন্তা করবে। আগে পরিবার নিয়ে এত ভাবতো না। বিয়ের পর থেকে ফ্যামিলি নিয়ে অনেক ভাবা শুরু করেছে। ইনফ্যাক্ট আলিয়া ছোট, এজন্য ওকেই আসতে দেয়নি। ওদের দাদির নাকি অস্থিরতায় প্রেশার বেড়ে গেছে। দুজনেই বাসায় আছে। এখানে এসে আরও অসুস্থ হওয়ার মানে হয় না। তার উপর প্রাইভেট হসপিটালের কিছু নিয়ম আছে। পেশেন্টের সঙ্গে বড় জোর 2-3 জন অ্যালাউ করে। রাতে মাত্র একজন পারবে পেশেন্টের সঙ্গে থাকতে। সে গিয়ে শায়লা আন্টির সাথে কিছু কথা বলল। ওটি করে সিসিইউতে নেওয়া হয়। সেখানে কেউ অ্যালাউ না। কাজের সবাই যে যার বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমুদ্রের অফিস যেতে হবে, না গেলে হচ্ছে না। খুব জরুরি কাজ আছে। তখন শায়লা আন্টি বলে, আমি আয়নাকে নিয়ে যাচ্ছি। তুমি অফিসের কাজ সেরে নিজে বাসায় গিয়ে লম্বা ঘুম দেবে। কি ক্লান্ত লাগছে তোমাকে? বাসায় গিয়ে সোজা ঘুম দেবে, না হলে আমি কিন্তু অনেক বকা দেব। সমুদ্র হালকা হাসলো। আয়না একবার সমুদ্রের দিকে তাকায়। আসলে গতকাল রাতে সে নিজে সোফায় ঘুমিয়ে যায়, কিন্তু সমুদ্র চেয়ারে বসে রাত কাটিয়ে দিয়েছে। আয়নার ভীষণ অনুতপ্ত বোধ হলো। পুরো রাত তার ঘুমানো ঠিক হয় না। তার দাদা অসুস্থ, সে জেগে সেবা করবে, কিন্তু উল্টা হলো। সমুদ্র এ রাত জাগলো। তবে আয়না ক্লান্ত সুরে বলে, আমি একা যেতে পারবো, বাসায় সমস্যা হবে না। সমুদ্র সঙ্গে সঙ্গে বলে, না না, একা যাওয়া যাবে না। তাহলে আমি নামিয়ে দিয়ে অফিস যাই, লেট হবে একটু, অসুবিধা নেই। শায়লা চৌধুরী তখন আয়নাকে উদ্দেশ্য করে বলে, তোমার স্বামী তোমাকে একা ছাড়বে না। ওকে আর চাপ দিও না, অলরেডি ও ক্লান্ত। তার চেয়ে বরং আমার সঙ্গে আসো। আমি এমনিতেও তোমাদের বাসায় যাব, দুজন একসাথেই যাই, আসো। আয়না সমুদ্রের দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করে। ও তার উত্তরের অপেক্ষায় আছে। আয়না মানা করলে নিশ্চয় ওকে ড্রাইভ করে নিয়ে যাবে। ওকে আর কষ্ট দিতে চায় না, তাই রাজি হয়ে যায়। যদিও একদম ইচ্ছা ছিল না শায়লার সঙ্গে যাওয়ার, কিন্তু মহিলা তার বাসায় কেন যেতে চায়? গাড়িতে ওঠার সময় শায়লা আন্টির সঙ্গে গাড়ির পেছনে বসে। ড্রাইভার ড্রাইভিং করছেন। শায়লা চৌধুরী বলে, তোমার দাদা ঠিক আছে, ওই বিষয় নিয়ে আর ভাবতে হবে না। আব্বু সন্ধ্যার মধ্যে চলে আসবে। আয়না কিছু বলে না। এরপর হুট করেই শায়লা চৌধুরী ওর মাথায় চুলে হাত বোলাতে থাকে। আর আয়নার তেমন একটা পছন্দ হলো না। সে বলে ওঠে, সমুদ্র, তোমাকে নিয়ে বেশ কনসার্ট দেখছি। তোমার স্বামী তোমার জন্য অনেক করেছে। হুম, স্বামী ভাগ্য ভালো তোমার। আয়না জবাব দেয় না। খানিক পরে শায়লা চৌধুরী বলে, জানো, মেয়েদের জীবনে কোন কোন দুটি জিনিস বেশি নজরে লাগে জানো কি? না তো। স্বামী ভাগ্য আর চুলে। স্বামী বেশি ভালোবাসলে ঢোল পিটায় বেড়াবে না, আর চুল সুন্দর হলে প্রদর্শন করবে না, বুঝেছ? এ দুটিতে নজর লাগে খুব তাড়াতাড়ি। শায়লা চৌধুরীর কথায় গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না সে। বাসায় এসে সে আরও বিরক্ত হলো। শায়লা চৌধুরী এমন ব্যবহার করছেন যেন এটা তার বাসা। দাদির প্রেশার বেড়েছে জন্য তেঁতুল কিনে এনে তেঁতুলের শরবত বানিয়ে খাওয়ালেন। আলিয়ার নাকি মাথা ব্যথা, ওকে কোথা থেকে একটা মাথা ব্যথার বাম্প এনে দিলেন। এরপর রান্নাঘরে রান্না বসালেন। এসব আদি খেদা দেখে বেশ আহত হয় আয়না। বাবা ঠিকই ওনাকে জানিয়েছে কখন ফিরবে, কিন্তু তাকে বলেনি কিছু। এখন থেকে নিশ্চয়ই সব তার দ্বিতীয় স্ত্রীকে জানিয়েই করবে। অবশ্য তাদের জানিয়ে আজ পর্যন্ত কিছুই করেনি। শায়লা চৌধুরী রাতের রান্না আর সন্ধ্যার জন্য নাস্তা করলেন। ওদের ফুপু ফুপা এসেছে, ওনারা আর আলিয়া খেয়ে নেয়, কিন্তু আয়না কিছুই মুখে দেয় না। ওনার সামনেই সশব্দে রুমের দরজা লাগিয়ে দেয় রুমের। রাতে ফাহাদ সাহেব ফিরলেন। উনি নাকি এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতালে যান। সমুদ্রের রেফারেন্স সিসিইউতে অল্প সময়ের জন্য অ্যালাউ করেছে। বাবা ভালো আছে দেখে এসেছেন। বাসায় এসে রাতের খাবার খেয়ে নেন। শায়লা চৌধুরীকে নিজের বাসায় দেখে সামান্য হতভম্ব হলো। আয়ু কি কোনো সিক্রেট করেছে? বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে তো না। তার বোনের সঙ্গে বেশ সুন্দর মতো গল্প করছে শায়লা। সত্য কথা বলতে
শায়লাকে এ বাসায় দেখে সে ভড়কে গেছে। ও যেমন মহিলা, আসার তো কথা না এ বাসায়, ভদ্রতা রক্ষার্থে এসেছে মনে হয়। সে ছোট করে দম ফেলে আয়নাকে ডাক দিল। ও নাকি খায়নি দুপুরের পর থেকে। আয়না রুম ছেড়ে বেরিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। ফাহাদ সাহেব বলে, তুমি রাতে খাওনি কেন মা? আসো খেতে বসো, না খেয়ে থাকলে তোমার প্রেশার লো হয়ে যাবে। আয়না এতক্ষণে মুখ খোলে। আসলে সে বাবা ছাড়া আর কারো ওপর রাগ জেদ দেখায় না, ইদানিং আরেকজনের উপর দেখাচ্ছে। সে বলে ওঠে, তোমার দ্বিতীয় স্ত্রীর হাতের রান্না আমি মুখেও দেব না। এটা কেমন কথা? বাবা আমাকে রাগাবে না একদম। উনি যাচ্ছে না কেন এখনো? যাবে একটু পর, তুমি খেতে বসো। বাসায় ফুপু ফুপা আছে, আমি ঝামেলা চাই না। সে নিজে আয়নাকে খাবার বেড়ে দেয়। আয়না অনিচ্ছা সত্ত্বেও বসে। বাসায় গত কয়েকদিন ধরে কোনো শান্তি নেই। একটার পর একটা একটার পর আরেকটা দুধ সংবাদ। খেতে বসে তার খাওয়ার রুচি হয় না। প্লেটে খিচুড়ি নাড়াচাড়া করছে সে। শায়লা চৌধুরী এসে বলে, তোমার ফোন বাজছিল, তুমি তো ফোন টেবিলে রেখে রুমের দরজা লাগিয়ে দিয়েছো, তাই রিসিভ করলাম। তোমার ভার্সিটির ফ্রেন্ড রঙ্গন কল দিয়েছিল, তোমার সাথে কথা বলতে চায়। আয়নার যেন নাকে মুখে খাবার বাজে। সে কেসে ওঠে। একটু পর শুরু হলো হিচকি। এক গ্লাস পানি খেয়েও হিচকি থামে না। শায়লা চৌধুরী বলে, মনে হয় কেউ আমাকে মনে করেছে। আয়না চকিতে ওঠে। সে ফোন হাতে রুমে চলে যায়। রাত 10টায় শায়লা নিজের বাসার উদ্দেশ্যে বের হলো। ফাহাদের বাসায় থাকতে চাইলেও এটা এখন হচ্ছে না, আরও পরে শিফট হবে সে। আজকে কেন যেন আয়নার জন্য তার একটুখানি মায়াই হচ্ছিল। সাধারণত আয়নাকে তার একদম পছন্দ না। ছোট একটা বাচ্চা মেয়ে, কিন্তু তেজ খুব। মনে পড়ে যায় 3 বছর আগে সেই ঘটনা। তখন সে সবে এসএসসি দিয়ে কলেজে, পুচকি একটা মেয়ে। শায়লা ভাবে উনি এই মেয়ে এত জেদি হতে পারে। ফাহাদের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়ার পর হুট করে এক দুপুরে এই পুচকি মেয়ে তার বাসায় আসে, তাও কাউকে না জানিয়ে, একা একা। ওই দিন বাসায় গেস্ট ছিল। ওদের সামনেই সে কি তেজি গলা চিৎকার চেঁচামেচি। এক পর্যায়ে আয়না তাকে বলেছিল সে নাকি ডাইনি, ওদের বাবাকে ফাঁসিয়েছে। ছেলে মানুষই নানা ধরনের কথা। সে এমন আমলে নিত না। কিন্তু আয়না যখন বলল সে ডিভোর্সি, তার চরিত্র ব্যবহার সব কিছুই নাকি বাজে, সে খুব বাজে মহিলা, তার পরিবার নাকি খারাপ, অন্য সব কিছু বললেও সহ্য করে মেনে নিত, কিন্তু তাকে দুশ্চরিত্র ডিভোর্সি বলায় শায়লা ভীষণ আঘাত পায়। সেই সাথে আয়নার জন্য ক্ষোভ জন্ম নেয়। সে কিভাবে আয়নাকে বোঝাবে ডিভোর্স কেবল নারীর চরিত্র খারাপ হলে কার্যকর হয় না, স্বামী ভাগ্য ভালো হতে হয়। যার স্বামী ভালো না, সে নারী যতই সতী হোক, একদিন পরিণতি খারাপের দিকেই যাবে। ক্ষোভ আরও বৃদ্ধি পায় যখন ফাহাদ মেয়ের কথা শুনে বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আয়নার উপর এক প্রকার রাগ ঘৃণা কাজ করে, তার প্রতিশোধের আগুনে দগ্ধ হয় সে। এরপর অনেক পরে, প্রায় 3 বছর পর ইচ্ছা করে সমুদ্রের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। ওর বোঝা উচিত, নারী যতই গুণী হোক না কেন, পুরুষ ভালো না হলে ঘর টিকে না। রহমান অ্যান্ড সন্স ম্যানশনের 3 তলার বারান্দায় ইশরাক রহমান বসে আছেন। যদিও বাসার নাম রহমান অ্যান্ড সন্স, কিন্তু তার পিতা ইমতিয়াজ রহমানের একটাই ছেলে, এমনকি ইশরাক রহমানেরও একটাই ছেলে। তবুও বাড়ির নাম রহমান অ্যান্ড সন্স কেন রাখা হয়েছে, এ এক আজব কারবার। এমনকি তাদের বিজনেস গ্রুপের নামও এটাই। তার বাবার রেখে যাওয়া নাম অনুসরণ করেই বছরের পর বছর চলছে। নাম পরিবর্তন হয়নি। আজকের রাতটা খুব সুন্দর। পূর্ণিমা আকাশ, আকাশে এক ফালি চাঁদের দেখা মিলছে। বারান্দায় হু হু করে বাতাস বইছে। দূর থেকে হাসনা হেনা গাছের ফুলগুলো সুবাস নাকে আসছে। রোদেলার ছাদে ঝুলিয়ে রাখা উইন্ডো চার্মের বাতাসে সুর তুলে টুংটাং আওয়াজ ভেসে আসছে। বসুন্ধরায় রাত হলে মনে হয় নির্জন কোনো গ্রাম। কেবল প্রাইভেট কার চলে, দূর দূরান্ত কোনো দোকানপাট নেই। তবে মশার উপদ্রব খুব, এজন্য রোদেলা গ্রিল আর বারান্দার নেটের জাল দিয়েছে যেন মশা না ঢোকে। এমন সময় পেছনে থেকে মিসেস রোদেলা এসে ডাক দিল, আবেগ, চা দেব? ইশরাক রহমান হালকা হেসে বলে, না না সমুদ্রের আম্মু, তুমি এসো, বসো, কিছু কথা আছে। মিসেস রোদেলা বারান্দায় সাজানো চেয়ার টেনে আবেগের সামনাসামনি বসলেন। বাসার প্রতিটা কোণা খুব যত্ন করে সাজানো। রোদেলা খুব শৌখিন মানুষ। তাদের ড্রয়িং ডাইনিং বারান্দা খুব সুন্দর করে সাজানো। কেবল সমুদ্রের রুমটাই এ বাসার সবচেয়ে অখাদ্য রুম, সবসময় অগোছালো রাখবে। সে বসতেই আবেগে বলে ওঠে, সমুদ্র ফিরেছে? হ্যাঁ, একটু আগে এলো। খেয়ে ঘুমাতে গেছে। ওর সাথে কোনো কথা কথা আছে?
তাহলে ডাক দেব? না, ভাবছি ওদের দুই ভাই বোনের নামে সব সম্পত্তি বন্টন করে দেব। সবকিছু উইল করে দিয়ে যাই। বলা যায় না ভবিষ্যতে কি হবে। সমুদ্রের এখন নিজের সংসার আছে, যে কোনো সময় অন্য কোথাও শিফট হতে চাইতে পারে। আমার না থাকলে আদৌ সমুদ্র ওর বোনের অধিকার ঠিক মতো দিবে কিনা জানি না। আমার ছেলে এমন না, ও ঠিক ওর বোনের প্রাপ্ত অধিকার বুঝিয়ে দেবে। পারলে নিজের ভাগের কুলাও দিয়ে দেবে। তবে তোমার যেহেতু ইচ্ছা, তুমি উইল করে যাকে যা দিবে লিখে দিতে পারো। আবেগ কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, সমুদ্রের কাজে এবার আমি স্যাটিসফাইড। ওর বিয়ের অনুষ্ঠান ঘটা করে কবে করতে যাচ্ছ? কিছু বলেনি তো। ওকে আর জোর করবো না, ওরা দুজন সময় নিক, তারপর যখন চাই আসবে। বাসার দরজা সবসময় বৌমার জন্য খোলা। আকদের পর ওদের একবারও এই বাসায় দাওয়াত দিলে না। কেমন শাশুড়ি তুমি? একদম জল্লাদ। মিসেস রোদেলা হেসে উঠে বলে, আমার মতো ইয়ং অ্যান্ড মডার্ন শাশুড়িকে তুমি জল্লাদ বলছো? সমুদ্রের সঙ্গে বের হলে মানুষ বলে আমি ওর বড় বোন। আবেগ বলে ওঠে, শায়লা কি ওই বাসায় উঠেছে? কি জানি, ওর সাথে যোগাযোগ কম রাখি। আচ্ছা, তুমি এতদিন পর ফাহাদ দিয়ে কই থেকে খুঁজে বের করলে? আর বলো না, সবটাই কাকতালীয় ব্যাপার। মেঘ তো আমার জুনিয়র ছিল। ভার্সিটিতে একই হলে ছিলাম, কিন্তু ভার্সিটির পর যোগাযোগ ছিল না। শুধু জেনেছিলাম মেঘ বিসিএস ক্যাডার হয়ে সরকারি বড় পোস্টে আছে, বিয়ে করেছে, বাচ্চা আছে, এতটুকুই। এরপর শায়লার মাধ্যমে আবার দেখা হলো। আমার অপারেশনের পর তো অফিস যাওয়া বাদ দিলাম। এক ভাই দাওয়াত দিল, আমাদের সব বিজনেস পার্টনারদের দাওয়াত করলেন উনি। তুমি তো ওই দাওয়াতেই যাওনি। কি যেন হলো তোমাদের? সমুদ্র ঝামেলা করেছিল, আমি পিউকে নিয়ে গেলাম। ওই দিন দাওয়াতের অনুষ্ঠানে শায়লা মেঘের সঙ্গে আসে। ওরা তার কটা দিন আগেই কোর্ট ম্যারেজ করেছে। এজন্য দাওয়াতে শায়লা তার হাজবেন্ডকেও এনেছিল, সবার সঙ্গে পরিচয় করানোর জন্য। আমি তো মেঘের ব্যাপারে জানতাম না। শায়লা কোর্ট ম্যারেজ করবে এটা শুনেছিলাম, কিন্তু মেঘের সঙ্গে দ্বিতীয় বিয়েতে বসতে চলেছে জানায়নি। মানে শায়লা আসলে জানতো না আমি আর মেঘ রুমমেট ছিলাম। ওই অনুষ্ঠানেই জানতে পারলো আমি আর ফাহাদ পূর্ব পরিচিত। ফাহাদের ডাক নাম কিন্তু আবার মেঘ। এতদিন পর পুরাতন মানুষ দেখে খুশিই হলাম। কোনোদিন ভাবিও নেই আবার মেঘের সঙ্গে দেখা হবে। একসঙ্গে অনেক গল্প করলাম। তবে ওর প্রথম স্ত্রীর মৃত্যুর খবর, আবার শায়লার সঙ্গে বিবাহ, সব শুনে অবাকই লাগে। মিসেস রোদেলা জানতেন শায়লা তার পুত্রবধূর বাবাকে বিয়ে করেছে। অন্য কোনো শাশুড়ি হলে হয়তো অনেক ঝামেলা করতো এই শুনে, কিন্তু রোদেলা এসব কিছুই করবে না। শায়লা ওর পরিচিত, আর আয়ুর বাবাও পরিচিত মানুষ। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে খোঁটা মারার স্বভাব তার মধ্যে নেই। আয়ু তাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটাকে বিয়ে করে তার ছেলের মধ্যে কত পজিটিভ পরিবর্তন আসছে। এখন রাত করে বাড়ি ফেরে না, সময় মতোই আসে বাসায়। বিয়ের মাত্র কটা দিন পার হলো, এতেই এত পরিবর্তন ছেলের মাঝে। তবে মিসেস রোদেলার কেন যেন শায়লাকে খানিকটা সুবিধাবাদী মহিলা লাগে। মানে খুব একটা পছন্দ করতো না, একটু দূরত্ব রেখে চলাফেরা করত। কিন্তু শায়লাই তার বিপদে এসে দাঁড়ালো, এজন্য সে কৃতজ্ঞ তার উপর। এখন সমুদ্র শায়লার সঙ্গে এত বেশি ক্লোজ হয়েছে, তাদের বিজনেসের থার্ড পার্টি শায়লার এনে দেওয়া বিজনেসম্যানদের সঙ্গে ডিল করেছে সমুদ্র। প্রজেক্টের কাজ চলছে। সেদিন ইভানাও বলছিল, শায়লারা তো আনাগোনা কেন? উত্তর দিতে পারেনি কেন সে প্রশ্ন করে, সমুদ্রের জন্য প্রস্তাব কি তুমি আগে দিয়েছিলে? ওই অনুষ্ঠানটাতে আমি এমনি বলেছিলাম আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতে। শায়লা টুকটাক ঘটকালি করে, তাই তো বলেছিলাম। ওরা ওই সময় কিছু বলেনি। এরপর প্রায় 2 সপ্তাহ পর কী যে হলো, শায়লা কল দিয়ে ওর বাসায় ডাকে। আমি অসুস্থ ছিলাম জন্য ওর বাসায় যেতে চাইনি। পরে ও আর মেঘ আমাদের বাসায় এলো, খেয়াল আছে না? ওই দিন তোমার সামনেই তো প্রস্তাব দিল। মিসেস রোদেলা অতীতের দিনগুলো স্মরণ করলো। একদিন হুট করে দুপুরের পর শায়লা আসলো, সঙ্গে ওর হাজবেন্ড। শায়লাকে দ্বিতীয়বার জীবন গোছাতে দেখে রোদেলা খুশিই হয়। যখন দেখলো শায়লার হাজবেন্ড আবেগের পার্শ্ববর্তী, কথাটি শোনা মাত্র আয়না সমুদ্রের বুক বরাবর হাত মুষ্টিবদ্ধ করে কিল দিতে লাগে। সমুদ্র ওর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দেয় এবং নিজের হাতের মুঠোয় আয়নার হাত ধরে ফেলে। হাতে হাত কিছু পলদ ধস্তাধস্তি চলে। আয়না চায় ওর হাত দুটি মুক্ত করে নিতে, অন্যদিকে সমুদ্র চায় ওর হাত শক্ত করে ধরে রাখতে। অবশেষে সমুদ্রে জয়ী হলো। সে নিজের 2 হাত আয়নার 2 হাতের আঙুলের ভাঁজে গুঁজে দেয়।
আয়না আর চোখ খোলার সাহস পায় না। সমুদ্র বলে ওঠে, এত তেজ যে দেখাচ্ছ, সামান্য ছুতে কাঁপাকাঁপি করো যেন শরীরের ভেতর ভূমিকম্প যাচ্ছে। আয়না একবার চোখ মেলে তাকিয়ে সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। সমুদ্র ওর দিকে আগাচ্ছিল, ভাবে উনি সে মুখ ঘুরিয়ে ফেলবেও। সমুদ্র মুখ থুবড়ে আয়নার গলা বরাবর পড়ে। ওর মেজাজ ভীষণ চটে। এই মেয়েটা সবসময় কই মাছের মতো নড়াচড়ে করে, সব বিগড়ে দেয়। কই মাছ সামলাবে না রোমান্সের ফোকাস করবে সে? সমুদ্র বলে ওঠে, আমার মতো ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম হাজবেন্ড থাকা সত্ত্বেও ঘুরে ফিরে তুমি সাদা দেওয়ালের দিকেই তাকিয়ে থাকো। তোমার উচিত ছিল কোনো বুইরা সুগার ড্যাডি বিয়ে করা, তাহলে ঠিকই হতো। ওই বুইরারে সারাদিন ইনসুলিন দিতা আর হসপিটালে নিয়ে যাইতা, তাই ঠিক ছিল তোমার জন্য। আমার মতো সুদর্শন পুরুষ তোমার জন্য না। আয়না ওর দিকে তাকাতেই সমুদ্র মুখ নিচু করে ওর গলায় মুখ ডুবায়, মাতোয়ারা হতে থাকে আলতো। এমন সময় দরজার ওপাশ থেকে আলিয়ার কণ্ঠস্বর ভেসে আসে। ও দিক থেকেই আসছে, এদিকেই আসছে, আপা করে আপা করে ডাকছে। আয়না তৎক্ষণাৎ সরে যাওয়ার জন্য মরিয়া হয়ে বলল, দরজা লক করা নেই। সমুদ্র সরতে চায় না। সে বলে ওঠে, আশ্চর্য, তুমি আর তোমার 14 গোষ্ঠী মিলে আমার রোমান্সে 12টা বাজাও, কোনো প্রাইভেট মোমেন্ট দাও না। সমুদ্র হালকা করে আসতেই ওনাকে বিছানায় ধাক্কা মেরে আয়না রুম ছেড়ে যেতে ধরলে সমুদ্র বেডে শুয়ে বলল, সুন্দরী পালাচ্ছ কেন? আয়না জবাব দেয় না, বেরিয়ে যায়। সমুদ্র একা একাই মুচকি হেসে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ঘুমানোর প্রস্তুতি নেয়। আজকে হাফ ডে করবে ভেবে নিয়েছিল। বিছানায় একটা কোলবালিশ ছিল, সে কোলবালিশ জড়িয়ে ধরে বলে, কি জীবন, বউ থাকতেও কোলবালিশ লাগে। সমুদ্র নাক ডেকে ঘুমালো, খুব আরামের ঘুম দিল। এখন গভীর ঘুম ঘুমিয়েছিল। এইচএসসি শেষ এক্সাম দিয়ে এসেছে তখন। আজ এতদিন পর মাত্র 2 ঘন্টার তো আরামদায়ক ঘুম দিল। অনেকদিন এমন শান্তিতে ঘুমায়নি সে। ও যখন ঘুমাচ্ছিল আয়না রুমে এসে বসেছিল। ঘুমন্ত সমুদ্রের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মাথায় বিলি কেটে দেয়। হুট করে সমুদ্রের ফোন বেজে ওঠে, সাইলেন্ট করা নাই। ভাবলো ওনার ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফোন হাতে নিতেই পুনরায় কল বেজে ওঠে। ও না চাইতেও রিসিভ করে। ফোনের ও পাশ থেকে এক ভদ্রলোক কথা বলে। উনি বললেন, আজ সমুদ্র অফিসে নেই কেন? আয়না কি বলবে ভেবে পায় না। ও বলে, ওনার মাথা ব্যথা, এজন্য অফিস করতে পারেনি। ভদ্রলোক সমুদ্রের ফোনে মেয়েলি কণ্ঠস্বরে শুনে বেশ অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কে বলছেন? মানে সাদবিন রহমানের কে হন আপনি? আয়না একবার ঘুমন্ত সাদ্রিকের দিকে তাকায়। উনি নাকি অফিসের কাউকে খোলাসা করে কিছু বলেনি। আয়না গম্ভীর মুখে জবাব দিল, আমি ওনার কেউ হই না। ভদ্রলোক হেসে ফেললেন, এরপর বলে, ইন্টারেস্টিং তো, ভাইয়ের পার্সোনাল ফোন আপনার কাছে, আর বলেন কেউ হন না। ওয়েল মিস, জানেন কি, এই কেউ হই না টাইপ সম্পর্কগুলো অনেক গভীর হয়। ভাই ফ্রি হলে একটু কল দিতে বলবেন, রাখি। আয়না ফোন রাখতে গিয়ে কেন যেন মোবাইল অন করে। এরপর আবার সমুদ্রের দিকে এক পলক তাকায়। ফোনে পাসওয়ার্ড দেওয়া। সে বড় আশা নিয়ে নিজের নাম লিখে, কিন্তু ফোন ওপেন হয় না। ও সঙ্গে সঙ্গে ফোন রেখে দেয় টেবিলের ওপর। সমুদ্র যখন ওঠে তখন অন্ধকার হয়ে গেছে। সে রুমে চোখ বুলিয়ে দেখে আয়না নেই রুমে। সে রুম ছেড়ে বের হয়। খাবারের গন্ধে মোমো করছে চারপাশ। বাসার পরিবেশ তার কাছে স্বাভাবিকই লাগছে। তবে শাইলা আন্টি বলেছিল আয়না আর আলিয়া নাকি ওর বাবার সঙ্গে কথা বলছে না। ওদের 2 বোনকে একটু বোঝাতে, যেন বাবার সঙ্গে খারাপ আচরণ না করে। সমুদ্র ভেবে পায় না কি বোঝাবে ওকে। এর চেয়ে বরং ওরা সবটা মেনে নেওয়ার জন্য সময় নিক। ওদের ব্যক্তিগত ব্যাপারে সে নাক গলাতে চায় না। ইনফ্যাক্ট সমুদ্র এটাও চাচ্ছিল না যে আয়না সবাইকে ওর বাবার সেকেন্ড ম্যারেজ নিয়ে খোলাসা করুক। এটা ওর বাবা বা শাইলা আন্টির জানানো উচিত ছিল, কিন্তু ওনারা ভয় পাচ্ছিল আয়না বাজেভাবে রিয়্যাক্ট করবে কিনা। এতদিন যেহেতু বিয়ের খবর গোপন রাখতে পারলো, তাহলে জানাতে কি অসুবিধা কে জানে। শাইলা আন্টি অনুরোধ করে বলেছিল যেন সমুদ্র নারায়ণগঞ্জ নিয়ে গিয়ে সবটা ক্লিয়ার করে ওকে জানায় আর বোঝায়। উনি রিকোয়েস্ট করেছে জন্য সমুদ্র না করতে পারেনি, রাজি হয়ে যায়। কিন্তু এটার প্রভাব তাদের রিলেশনেও পড়েছে। আয়নার ভাবখানা এমন যে সমুদ্র তার বাবার বিয়ের ঘটক, কিন্তু সত্য এটাই, সমুদ্র নিজেও কিছু জানতো না। ওসব এই মাথামোটা মেয়েটাকে কে বোঝাবে? সে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো। দুপুরে খায়নি, ক্ষুধা লেগেছে বেশ। সে বসতেই আয়না খাবার সার্ভ করে দিল।
ফ্রাইড রাইস বানানো হয়েছে। সন্ধ্যায় কে ফ্রাইড রাইস খায়? কিন্তু এত খিদা লাগছে। সে খাওয়া শুরু করে। দাদি আর আলিয়াও এসে বসলো ওর সাথে। দাদি বলে ওঠে, দিদা ভাই, চা খাবা? জি, তবে চিনি ছাড়া দিবেন। আয়না অবাক হলো, উনি চিনি ছাড়া চা খান। ওহ, এজন্য তোমার মধ্যে কোনো চিনি নাই, মানে মিষ্টি আর কি। সে দ্রুত চা বানাতে রান্নাঘরে চলে যায়। কাপে চিনি সহ চা এনে টেবিলে রাখে। সমুদ্র ওই সময় বলে ওঠে, আলিয়া, আপু আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? আলিয়া সমুদ্রের চেয়ে বয়স অনেক ছোট, ওর ছোট বোনের সমান। তাও ওকে সম্মান দিয়ে আপু বলে ডাকে। তথাকথিত দুলাভাইয়ের মতো আচাইরা কথা বলে না। আলিয়া আর দাদা দাদি ওর সাথে খেতে বসেছে। এই বাসায় সবার নিজের প্লেট, গ্লাস, মগ আছে। সমুদ্রের জন্য গ্লাস আনা হয়েছে, যেটা এখন চা খাচ্ছে। টেবিলে কেবল এক্সট্রা বলতে আপার মগ আছে। আলিয়া বলে, ভাইয়া, অন্য সব গ্লাসগুলো শোকেজে, আপনি আপার মগে পানি খান। এ কথা শোনা মাত্র সমুদ্র অভিব্যক্তি দেখবার মতো ছিল। কাজেই আয়না বলে, যা, শোকেস থেকে বের কর গ্লাস। আলিয়া খাচ্ছিল। খাওয়ারও তো অবস্থায় উঠে যাবে, যাওয়া ভদ্রতা। তাই সমুদ্র বলে, যেটা ইচ্ছা দাও। আলিয়া পানি ঢেলে দিল। সমুদ্র খাওয়া দাওয়া করলো। চায়ে চুমুক দিতেই বুঝলো বউ তার যা বলবে উল্টোটা করবে। আয়নার দিকে তাকায় একবার, কিন্তু কিছু বলে না। কিন্তু ভুলেও গ্লাস থেকে পানি খাচ্ছে না, চা খাচ্ছে। ফ্রাইড রাইস খাচ্ছে, কিন্তু আয়নার মগে পানি খায় না একবারও। কেউ লক্ষ্য না করলেও আয়না এটা খেয়াল করে। একটু আগে ওকে পাওয়ার জন্য কেমন উতলা হচ্ছিল, আর এখন বউয়ের মগে পানি খেতে ওর ঘৃণা লাগছে। আয়না খুব আহত হলো। কেন উনি ওর মগ থেকে পানি খাবে না? এত কিসের সমস্যা? আয়না উঠে দাঁড়িয়ে শোকেজের দিকে যাবে, এমন সময় সমুদ্র ওর মুখে চুমুক দেয়। আয়না এই দৃশ্য দেখে পা চালানো থামিয়ে দেয়। সন্ধ্যাতে একদম ডিনার সেরে সমুদ্র জানালো আগামী শনিবার ওর এক স্কুলের খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম। সেখানে আয়নাকে নিয়ে যাবে। আয়না সঙ্গে সঙ্গে বলে ওঠে, রবিবার আমার কুইজ আছে, অনেক পড়া বাকি। এটা শোনার পর সমুদ্র তাকে দ্রুত পড়ার টেবিলে বসিয়ে দিল। এরপর আদেশ দেয়, বই খোলো। যে সাবজেক্টের উপরে এক্সাম সেটা এখন থেকে পড়ো। আরও 5 দিন আছে, হয়ে যাবে সব পড়া। আয়না চোখ গোল গোল করে বলে, 5 দিন পরে এক্সাম, এখন থেকে কেন পড়বো? তো কবে পড়বে? আমরা ইঞ্জিনিয়াররা সবসময় পরীক্ষার আগের দিন রাতে পড়ি। সমুদ্র হতভম্ব হলো ওর কথা শুনে। এরপর ধমক দিয়ে পড়াতে বসালো। আয়না ধমক খেয়ে ল্যাপটপে কোডিং করা শুরু করে। সমুদ্র কড়া গলায় বলে, আগামী 5 দিন আমি রেগুলার এসে তোমাকে 2 ঘন্টা করে পড়াতে বসাবো। আশা করি আগের দিন রাতে না পড়লেও এক্সাম ভালো হবে। কুইজের জন্য 1 রাত পড়লে যথেষ্ট। তবুও উনি প্রতিদিন আসবে, এই ছেলে ওনাকে দেখতে পারবে। এজন্য আয়না নীরব থাকে। কোডিং কিছুই হয় না, মাথা হ্যাং মেরে গেছে। একটু পর পর ওই নীল চোখের দিকে তাকাচ্ছিল সে। যদিও বা আয়নার ওনার ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার একদম ইচ্ছা নেই। সুতা খুঁজছে কিভাবে না যাওয়া যায়। উনি অনেক জ্বালায় ওকে। এরকম জ্বালানি লোকের সঙ্গে বিয়ে খেতে যাবে না সে। তার উপর উনি প্রফেশনাল লাইফে বিয়ের খবর ডিসক্লোজ করেনি। বন্ধু মহলে করেছে কিনা জানা নেই। সে নানা অজুহাত দেখায় না যাওয়ার। সমুদ্র সব অজুহাত ফেঁসতে দেয়। শেষ অজুহাত ছিল কুইজের সাবজেক্টটা অনেক কঠিন, আগের দিন না পড়লে ফেল আসবে। তবুও সমুদ্রের সঙ্গে যোগ দিতে পারে না। ওর পড়ানোর সময় আধা ঘন্টা বাড়ায় দেয়। একদিন আসতে পারেনি, সেদিন জুম মিটিং করে টানা 2 ঘন্টা আয়নাকে পাহারা দিয়ে পড়ায়। আয়না শনিবার জানতে পারে যে আগামীকালের এক্সাম ক্যান্সেল। সে হতাশই হলো। যদিও পরীক্ষা পিছিয়েছে জানা সত্ত্বেও সকালেও আয়না আরেক দফা অজুহাত দিয়ে বলে যে কুইজের পড়া অনেক কঠিন, রাতে বাইরে গেলে ফেল আসলে সমস্যা হতে পারে। সমুদ্র ফোনে ওকে বলে, 5 দিন ধরে পড়ছো, একই পড়া স্টিল এই কথা? তোমার ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে গরুর জন্য ঘাস কাটা উচিত। গবেট কোথাকার। আমরা মেডিকেল আইটেমের জন্য বড় জোর 22 ঘন্টাও টাইম পাইতাম না, আর তুমি 6 দিন ধরে পড়েও এসব বলো? আয়নার মুখ কালো হয়ে আসে। আসলে কুইজটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আয়নারই যাওয়ার ইচ্ছা নেই। বিভিন্ন কারণে বাসা থেকে বের হতে ইচ্ছা করে না তার। উনি যতই আগ্রহ দেখাক, আয়নার যেতে মন চাচ্ছে না। মনে হচ্ছে ও না গেলে ওনাকে একটু সাহেস্তা করা যাবে। বিকেলের দিকে রেডি হয়ে থাকতে বলেছিল সমুদ্র, কিন্তু সমুদ্র ওর বাসায় পৌঁছে দেখে আয়না এখনো রেডি হয়নি। সমুদ্র সোজা সাপটা রেডি হতে বলে ওকে এক প্রকারে টেনে ওয়াশরুমে পাঠায়। আয়না অনিচ্ছায় ওয়াশরুমে যায় মুখ ওয়াশ করতে।
এমন সময় আয়নার ফোনে অর্পার কল আসে। আজকে সমুদ্র রিসিভ করে। অর্পা সৌজন্যবশত ওর সাথে কথা চালিয়ে যায়। সমুদ্রের মনে হচ্ছে অর্পা খুব রিল্যাক্সড আছে। কালকে ওর এক্সাম, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে ছুটি। সে প্রশ্ন করে, অর্পা, কাল তোমাদের কুইজ না? না তো ভাইয়া। আই ইউর শিওর? আয়না বলল, কুইজ আছে। ছিল ভাইয়া, ক্যান্সেল হয়ে গেছে। আয়না এই গ্রুপে জানালো যে আগামী কালের কুইজ স্থগিত। মুহূর্তের মধ্যে সমুদ্রের জল শক্ত হয়ে আছে। সে ফোন কেটে দিয়ে ফোনটা চটকা মারে। তখন আয়না বেরিয়ে এসে জিজ্ঞেস করে, শাড়ি পরবো? তোমার না কাল কুইজ? হ্যাঁ, থার্ড সাবজেক্টের কুইজ। কুইজ জানেন তো? হার্ড সাবজেক্টের কুইজ জানেন তো? যেতে চাচ্ছিলে না, আমি ফোর্স করলাম। সরি, তোমার ডিস্টার্ব হবে, যাওয়া লাগবে না। কথাগুলো খুব কর্কশ গলায় বলে বেরিয়ে যায়। আয়না পেছন থেকে দুবার ডাকে, কিন্তু সাড়া পায় না। আয়নার কলিজা ধক করে ওঠে। সে বুঝতে পারে না কি করবে। সেই মুহূর্তে অর্পা কল আসে। কল ধরতেও জানালো ওর সমুদ্রের সঙ্গে কথা হলো একটু আগে। পরীক্ষা স্থগিত হওয়ার খবর সে জানিয়েছে। আয়নার মাথায় হাত। ও নিজের রাগই এই মিথ্যা বলার জন্য নিশ্চয়ই এত খেপেছে। এখন কি করবে সে? ওনার রাগ কিভাবে ভাঙাবে? সব কিছু এত জটিল কেন হচ্ছে? ধ্যাত, জীবনটাই প্যারাময়। ঠিক রাত 8টার পর বিয়ের প্রোগ্রামে ঢুকে সমুদ্র। সাদা শার্ট আর কালো স্যুট পরেছে আজ। প্রোগ্রাম ইতিমধ্যে জমে গেছে, গেস্টরা এসে গেছে। সে ঢুকে ফ্রেন্ডদের খুঁজতে লাগে। এর মধ্যে তন্ময়, যার বিয়ে ওর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। আন্টি কেমন আছো জিজ্ঞেস করে দ্বিতীয় প্রশ্ন ছুড়লেন। নতুন বউ কোথায়? সমুদ্র ওর ফ্রেন্ডদের সবাইকে জানিয়েছে বিয়ের কথা। সে সুবাদে ওদের অভিভাবকরাও জানেন। সমুদ্র জবাব দিতে পারে না, হালকা হাসে শুধু। এজন্য দেরিতে এসেছে। 1 ঘন্টা থাকবে না সে। পেছনে থেকে ওর ফ্রেন্ডদের গ্রুপের কেউ একজন ডাক দিল। সে পেছনে ঘুরতেই দেখলো স্টেজের সামনে থেকে দ্বিতীয় রোতে ওর পুরো ফ্রেন্ড সার্কেল গ্রুপিং হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছে। সে ইশারা করে জানায় আসছে ওদিকটায়। আন্টিও ব্যস্ত আজ, কাজেই প্রশ্ন এড়িয়ে গেলে কিছু বলার সময় পান না। সমুদ্র ফ্রেন্ডদের কাছে গিয়ে কথা বলে। ওরাও সৌজন্যমূলক কথার ফাঁকে বারবার জিজ্ঞেস করে, ভাবি কই? ভাবি কেন? ভাবিকে রেখে এদিকে আসলি কেন? ভাবি কি খেতে বসে গেছে? সমুদ্র কোনো কিছুরই জবাব দেয় না। ওদের কিভাবে বলবে? ওদের ভাবি তো এলোই না। বলতেও দ্বিধা কাজ করছে। সমুদ্র বিড়বিড় করে বলে, আসেনি। কিন্তু আসতে বলে ওরা শুনে না, ভুল শুনে। একজন বলেই দেয়, কিরে, ভাবি পিছে নাকি? সমুদ্র বলে, ধুর না, ও এমন সময় পেছন থেকে নারী কণ্ঠ ভেসে ওঠে, হ্যাঁ, ওনার পেছন পেছন আসছি। সমুদ্র পেলে চমকে ওঠে। নারী কণ্ঠটি তার পরিচিত। এটা তো আয়নার ভয়েস। ওর ভয়েস এখানে কেন শুনলো সে? পেছনে তাকায় না একবারও। মেয়েটা অন্য কেউ, অন্য কারো সাথে এসেছে। আয়না আসেনি। কিন্তু তার সমস্ত যুক্তি চিন্তা ভাবনাকে ভেস্তে দিয়ে আয়না তার পাশে এসে দাঁড়ালো। ওর আঙুলে আঙুল ছুঁয়ে দেয় খানিক। সবার সঙ্গে বেশ মিষ্টি সুরে কথা বলতে আরম্ভ করে। ছবিতে সবাই আয়নাকে দেখেছে, তাই চিনতে ওদের সমস্যা হয়নি। সমুদ্র একবারও তাকায় না ওর পানে। তবে ওর হাতের ছোঁয়ায় হঠাৎ কেন জানি কম্পন ধরে। হয়তো হৃদয়ে, এই অকেজো হৃদয়ে আজ হঠাৎ অনুভূতি ফুটছে যেন। মনের কোনো কোণে যেন ভালো লাগার হাতছানি দিয়ে ডাকে। সে আর চোখে একটাবার শুধু তার দিকে তাকিয়ে দেখে। আসলে মেয়েটা আয়না না তো, আয়না তো নাকি তার ভ্রম? ও কিভাবে এলো, কেন এলো, এত পারফেক্ট টাইমে কিভাবে এলো? কিছুই জিজ্ঞেস করা হলো না। বেগুনি জামদানিতে ওকে সুন্দর লাগছে, সেটা জীবনেও বলবে না। কথার ফাঁকে ফাঁকে সকলে গোল হয়ে বসে। আয়নাকে সবাই বেশি গুরুত্ব দিচ্ছে। আয়নাও সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে, যেন ওদের সঙ্গে কতদিনের পরিচয় ওর। দেখে মনে হচ্ছে ওর কোনো দুঃখ নেই। কিন্তু সমুদ্র পারে না আনন্দ করতে। সে এক পাশে চুপচাপ বসে থাকে আর একটু পর পর ওকে দেখে। কিন্তু সমস্যা হচ্ছে আজ আয়নার বুদ্ধি খেলছে যেন, খুলেছে যেন। সমুদ্র যতবারই লুকিয়ে বা আড়ালে থেকে ওকে দেখার চেষ্টা করছে, ততবারই আয়নার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। চোর ধরা খেতেও পছন্দ করে না। সেখানেও সে লেজ কাটা শিয়াল হয়ে বারংবার ধরা খাচ্ছে। ওর সব ফ্রেন্ডরা মিলে একটু ট্যুরের আয়োজন করতে চাচ্ছে শ্রীমঙ্গল একটা রিসোর্টে। সমুদ্র সরে এসে রেস্টরুমের দিকে পা বাড়ায়। রেস্টরুম বলতে হইচই মুক্ত ছোট্ট একটা রুম, ব্যাক স্টেজে। তবে নন এসি, গুমুট রুম। একটু পরই প্রথম ব্যাচের আহার পর্ব। এ দিকটায় ভিড় নেই বললেই চলে। রেস্টরুমটাও জনমানবহীন ছিল।
সে এসে প্লাস্টিকের চেয়ার টেনে বসতেই 2 মিনিটের ব্যবধানে আয়না তাকে অনুসরণ করে চলে আসে। সমুদ্র তা দেখা মাত্র বিরক্ত হয়। আয়না তার সামনে এসে দাঁড়ালো। ওর জামদানি শাড়িটা একটু নিচে নেমে গেছে বোধহয়। নিশ্চয়ই ঠিকমতো শাড়ির ভাঁজ তৈরি করতে পারেনি। ফর্সা অনাবৃত পেটের খানিক অংশ দেখা যাচ্ছে। সমুদ্রের বিরক্তির মাত্রা আরও বৃদ্ধি পেল। সে চোখ গরম করে আয়নার পানে তাকিয়ে বলে ওঠে, এখানে কেন আসছো? যাও স্টেজের সামনে গিয়ে দাঁড়াও। আমার কাছে কি? আপনার কাছেই তো সব। লেম কথা বাদ দাও, ওকে? সবাই মিলে শ্রীমঙ্গল যাচ্ছি। রিসোর্ট বুক করা হয়েছে। আমরা যাব না। না যাব। আমি আমাদের নাম দিয়ে দিয়েছি। রুমও বুকিং হয়ে গেছে। কাপড় রুম আমাদের জন্য। আমার কাজ আছে, অফিস আছে। আমি যাব না। ইচ্ছা হলে তুমি একাই যাও। শুক্র শনিবার আবার কিসের অফিস? সমুদ্র কথা বাড়ায় না, মুখ ঘুরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে আয়না পার্স খুলে একটা গিফট বের করে, র্যাপিং করা। আয়না ওর হাতে গুজে দেয়, এরপর বলে, খুলে দেখুন। সমুদ্র সঙ্গে সঙ্গে টান মেরে র্যাপিং পেপার ছিঁড়ে ফেলে, যেন পেপার ছিঁড়ার মাধ্যমে নিজের রাগের মাত্রা বোঝাতে যাচ্ছে। প্যাকেট খুলতে দেখলো দুটো বিদেশি দামি ব্র্যান্ডের সিগারেট প্যাকেট। সে চোখ বড় বড় করে তাকায়। এই প্রথম সে উপহার হিসেবে সিগারেট পেল। আয়নাকে উদ্দেশ্য করে বলে, তুমি সিগারেট কেন এনেছো? আমি রাগ করেছিলাম বলে আমার প্রিয় কিটক্যাট দিলেন, তাই ভাবলাম আপনি রাগ করেছেন জন্য আপনার প্রিয় সিগারেট দিই। সমুদ্র সব রাগ কুপূর্বের ন্যায় উবে যায়। এত কিউট চিন্তা করে জোস একটা গিফট দিয়েছেও, তবে মোটেও তা আয়নাকে বুঝতে দেয় না। এত জলদি রাগ পড়ে যাওয়ার কথা আয়নাকে বলে দিলে ওর রাগের দম কমে যায়। রাগ আর শেয়ার বাজারের মূল্য কমতে থাকলে দাম থাকে না। সে সিগারেটের প্যাকেটে ঢুকিয়ে বলে, এমন মেকআপ করে সিগারেট কিনতে গেছো, পুরো এলাকাবাসী জেনে যায়নি? দারোয়ানকে দিয়ে আনিয়েছি। সমুদ্র সোজাসুজি গেটের দিকে যেতে ধরলে আয়নার বাহু ধরে বলে, সরি তো। আচ্ছা, আয়নার রাগ এখনও কমেনি? আপনার রাগ এখনও কমেনি? তাহলে কান ধরি। আপনি বললে ওঠা বসাও করব, তাও প্লিজ নর্মাল হন। সমুদ্র ভ্রুকুচকে রেগেই জবাব দেয়, তোমার মধ্যে এত ছেলে মানুষই ভাব কেন? আজব। আয়না ওনার কথা শোনার অপেক্ষায় না থেকে কানে হাত দিতেই সমুদ্র বলে ওঠে, এই কি করছো? কেউ দেখলে আমাকে নারী নির্যাতন মামলায় জেলে ঢুকাই দিবে। কান থেকে হাত নামাও। আয়না কান থেকে হাত নামিয়ে সমুদ্রের দিকে ছুটে আসতে গেলে শাড়ির কুচির সঙ্গে স্যান্ডেলের হিলের অংশ লেগে হুমড়ে খেয়ে সামনের দিকে পড়ে যেতে নেয়। ভাগ্য সহায় ছিল সমুদ্র সামনে দাঁড়িয়ে থাকায় ওর বুকের উপর হুমড়ি খায়। সমুদ্রের টাল সামলাতে ভারী কষ্ট হয়। পাশের দেয়ালের সঙ্গে পিটকে ধাক্কা খায়, লাগেও খুব, তবে প্রকাশ করে না। বেশ শক্ত করে আয়নাকে ধরে থাকে ও আস্তে করে ধরে থাকলে টাল সামলাতে না পেরে পড়ে পটাং হবেও। সমুদ্র ওর কোমর চেপে ধরায় ঝাড়ি মারা কণ্ঠে বলে, এভাবে তো লাফালাফি করো যে, পড়ে গেলে কি হতো? মাজা ভেঙে হসপিটালাইজড হওয়া লাগতো। আয়না ওর কথার প্রতি উত্তরে কিছু বলে না, বুকে লেপ্টে থাকে, যেমন করে কোনো বড় গাছকে আটকে মরা লতাপাতা লেপ্টে থাকে। সমুদ্রের কেন জানি লাগে সবটা অন্যরকম লাগে। কেমন লাগছে ওর? এর উত্তর তার চাই। সে আবেশে চোখ বুজে ফেলে। কে জানি উত্তর দেয়, শান্তি লাগছে বড়। কে দিল উত্তরটা? কারো কথা শোনা যাচ্ছে, কিন্তু ও কারো কথা শুনতে চায় না। এই মুহূর্তে শুধু অনুভব করতে চায়। আয়নার অনাবৃত আঁচলের ভাগ গলে ওই হলদে দুধে আলতা পেটে হাত চালায়, এক প্রকার খামচে ধরে। অবিন্যস্ত হাত চঞ্চলতা বাড়ায়। দুজন এত কাছাকাছি দাঁড়িয়ে আছে যে ওর কম্পিত হাত সে অনুভব করে। ওর উষ্ণ নিঃশ্বাস সবটা তার মধ্যে অন্তরাল থেকে শিহরণী সংকেত দিচ্ছে। অসহ্য রকম আরাম লাগে। সে সমস্ত বল প্রয়োগ করে আয়নাকে নিজের বুকের সঙ্গে আরো জোরে জোরে আগলে নেয়। নিজের ভার ছেড়ে দেয় দেয়ালে। সমুদ্রের মনে হলো আয়না তার হৃৎপিণ্ডটা ঠান্ডা করে দিল, পারলে ওকে বুকের সঙ্গে পিষে নিত, একদম ব্লেন্ড করে বুকে ঢুকিয়ে নিত। শুনেছেন কি বলছি? না। সমুদ্র বেশ খানিকটা বিরক্ত হয়। তার কিছু শুনতে মন চাচ্ছে না, এভাবে যুগ যুগ কাটিয়ে দিতে চায়। কিন্তু আয়নার এখনই কথা বলতে হবে। এখন না বললে যেন ভারতবর্ষ ধ্বংস হবে। সে একটু মাথা উঁচু করে বলে, আবার কুচি খুলে গেছে।
কি খুলে গেছে? শাড়ির কুচি। শাড়ি যে কোনো সময় খুলে যাবে। প্লিজ কোনো ব্যবস্থা করেন। সমুদ্রের সঙ্গে সঙ্গে টনক নড়ে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এসব কি বলো? আয়না তখন ব্যস্ত হয়ে আঁচল ধরে নিচু হয়ে কুচি দেখছিল। সমুদ্র দ্রুত ছুটে লেক গেট লক করে দেয়। মেয়েটার যদি কোনো দিকে খেয়াল থাকে। এই মুহূর্তে যদি কেউ ভেতরে ঢুকে গেট লক করে ঘুরে দাঁড়াতেই সমুদ্রের যেন হতবুদ্ধি হওয়ার উপক্রম। ছোট্ট করে দুবার ঠোক গিলল। যা সামনে দেখেছে এসব দৃশ্য দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে। এই সমস্ত কুচি খুলে ওগুলো পুনরায় ভাঁজ করছে। আঁচলের বালাই নাই, নিজে গড়াগড়ি খাচ্ছে। ব্লাউজের হাতা উল্টে আছে। সমুদ্র একবার মাথার চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে নিল। এতে রক্ত সঞ্চারিত ঠিকঠাক মতো হয়। প্রেশার বাড়লে এমন করা লাগে, তাহলে আরাম লাগে। প্রফেসর অ্যাড্রিন এটা বলেছিল। সে এক পা দু পায়ে গিয়ে আসতেই আয়না ওর আঁচলখানা সমুদ্রের হাতে তুলে দিয়ে বলে, শাড়িটা তো ভারী, কোনোভাবেই কুচি হচ্ছে না। একটু নিচু হয়ে কুচিগুলো ঠিক করে দিতে পারবেন? আমি জীবনেও শাড়ি পরা দেখিনি, তাই বলে কুচি ঠিক করে দিতে পারবেন না? একদম ডাস্টবিনের মতো কথা বলেন। ঠিক করে শাড়ি পরিয়ে দিলে বলবে কাকে আগে পরাতাম শাড়ি। এসব ঝামেলায় আমি নাই। আয়না মুখ ফুলিয়ে বলে, না এসব কিছু বলবো না, প্লিজ হেল্প। সমুদ্র আবার কেউ সাহায্য চাইলে না করে না, জোর গলায় পড়ে, আঁচল ধরো। আর হ্যাঁ, একদম কই মাছের মতো লাফালাফি করবা না। ওর শাড়ির কুচি কোনো রকমে ভাঁজ দিয়ে সেফটি পিন মেরে দেয়। যদিও বা সুন্দর হয়নি, কিন্তু চলনসই। খুলে পড়ার অন্তত সম্ভাবনা নেই। সমুদ্র নিজেও অবাক হলো, কেমনে পারল সে কুচি ভাঁজ করতে। শাড়ি পরানো হতেই আয়নার ওর দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, শুনেন। সমুদ্রের হাত ছিল ওর কুচি দইয়ের ভাঁজে। এরপর গভীর মনোযোগ দিয়ে অনাবৃত অংশগুলো ঢেকে দেয়। তারপর শুধায়, বলো। তাকান আমার দিকে। সমুদ্র মাথা উঁচু করতেই আয়না ওর বাম গালে একটা চুমু খায়, চুমু বসায়। এরপর ছেড়ে দিয়ে বলে, থ্যাঙ্কস শাড়ি ঠিক করে দেওয়ার জন্য। এরপর ডান গালে আবারও আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, ছেড়ে দিয়ে বলে, অ্যান্ড সরি। সমুদ্র হতভম্ব হয়ে হ্যাবলার মতো চেয়ে থাকে, চোখ গোল গোল করে। সে একদম বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। গালে এখনো লাল লাল লিপস্টিকের দাগ দেখা যাচ্ছে। সমুদ্র ডান গালটায় যেখানে চুমু বসিয়েছে সেখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে যে ওর পথ আটকে থামাবে সে উপায় নেই। আয়না এক প্রকার দৌড়ে রেস্টরুম ছেড়ে বেরিয়ে গেছে। স্টেজের সামনেই নীলার সঙ্গে দেখা। নীলা আয়নাকে দেখা মাত্র জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। অভিনয় বক বক করতেই থাকে ওর সাথে। সমুদ্রের সম্পূর্ণ ফ্রেন্ড গ্রুপ মিলে ওর বইয়ের সঙ্গে ফটো সেশন করে, তারপর খেতে যায়। খাওয়ার সময় ওয়েটারকে আয়না বলে ওঠে, ডাক্তার সাহেবকে লেগ পিস দিবেন। সমুদ্রের এত মেজাজ খারাপ হয়, ওর সব ফ্রেন্ডরা হেসে দেয়। এত বুড়ো হওয়ার পর মানুষজন এ বয়সে আর লেগ পিস চায় না। এখন বাচ্চাদের লেগ পিস খাওয়ানোর বয়স যাচ্ছে। ওদের হাসতে দেখে ওয়েটারও হেসে দেয়, তারপর বলে, দিচ্ছি স্যার। সমুদ্র মুখ চোখ শক্ত করে খেতেই থাকে। এমন সময় হুট করে ওর বাম পায়ে সুরসুরি অনুভব হয়। বাম পাশে আয়না বসেছে। সে চোখ নিচু করে দেখল আয়না স্যান্ডেল খুলে ওর পায়ের আঙুল দিয়ে ওকে কাতুকুতু দিয়ে ইচ্ছা করে জ্বালাচ্ছে। সমুদ্র চোখ গরম করে আয়নার দিকে তাকায়। আয়না ওই সময় গভীর মনোযোগ দিয়ে খাওয়ার অভিনয় করে। দ্বিতীয়বার এমন করলে সমুদ্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। এক ফ্রেন্ড প্রশ্ন করে, কি হলো? সমুদ্র পরে বিপাকে। বইয়ের দুষ্টুমির কথা তো পাবলিকভাবে বলা যায় না। সে ভ্যাবাচাকা খেয়ে বলে, পানি নেব। টেবিলের মাঝখান থেকে পানি নিয়ে গ্লাসে ঢেলে নেয়। ওদের দুজনের চোখাচোখি হতেই সমুদ্র ইশারায় বোঝায়, কাজটা ভালো হচ্ছে না। আয়না ভ্রুক্ষেপহীন। সে ভ্রু নাচিয়ে দুষ্টু হাসি হাসে। সমুদ্রর কাতুকুতু দেওয়া সহ্য করতে থাকে। এগুলো একদা সেও করেছে। তার শত্রু তার উপরই প্রয়োগ করছে। বেয়াদব মেয়ে। খাওয়া শেষে চেয়ারে বসতে নীলা ওর ছোট মেয়েটাকে আয়নার কোলে তুলে দিয়ে বলে, নুহা মামুনি, কিছুক্ষণ নতুন মামির সঙ্গে থাকো। আম্মু আব্বু খেয়ে নিক ততক্ষণে। আয়না বাচ্চা খুব সুন্দর মতো রাখতে পারে। ও একদম দক্ষদের মতো এত ছোট বাচ্চাকে কোলে নেয়। সমুদ্র অবাক হয়। সে ডাক্তার হয়ে এত ছোট বাচ্চা নিতে পারে না। ইনফ্যাক্ট বাচ্চাই কোলে নেয় না। সে বলে ওঠে, তোর বাচ্চা অন্যের কাছে ফেলে রেখে খাওয়া দাওয়া করবি? কেমন নির্দয় মা তুই।
নীলা সমুদ্রের দিকে তাকায় এবং বলল, তোরও এমন মিনি সাইজ আসবে, তখন বুঝবি মজা। দেখবো বাচ্চা কোলে রাখে কেমনে খাস তুই। বাচ্চার কান্না থামাতে গিয়ে আর খাইতেই পারবি না। এর যে এখন থেকে দ্রুত ট্রেনিং নে। আয়না বাবু কোলে নিয়েই বলে, ওনার আসলে ট্রেনিংয়ের দরকার আছে, না হলে দেখা যাবে বাবুর সেরিলাক্স নিজেই খেয়ে বসে আছে, ওদিকে বাচ্চা ক্ষুধায় কাঁদছে। নীলা আর আয়না দুজনে সমুদ্রকে পচাতে পেরে খুব হাসলো। মাকে হাসতে দেখে ছোট নুহাও ফোকলা দাঁতে হাসি দিল। সমুদ্র মুখ ভোতা করে দাঁড়িয়ে থাকে। আয়না প্রশ্ন করে, আপনি বাচ্চা কোলে নিতে জানেন তো? নিয়েছেন কোনো দিন? হসপিটালে নিয়েছিলাম অনেক আগে। আয়না অবাক নয়নে বলে ওঠে, তাহলে অবশ্যই আপনার ট্রেনিং দরকার। আপু ঠিকই বলেছে। আচ্ছা চেয়ারে বসুন, আমি দেখাচ্ছি কিভাবে বাচ্চা কোলে নিতে হয়। তারপর নুহাকে কোলে নেন। সমুদ্র এসে বলে, একদম নিজের নিজের বাচ্চা হলেই কোলে নেব, ওকে, এর আগে না। আয়না অবাক চোখে তাকালে সমুদ্র বলে ওঠে, তুমি দেখি ভালোই বাচ্চা সামলাতে জানো। আমার তো সুবিধাই তাহলে। সবার সঙ্গে বিদায়ের বেলা নীলা এক ফাঁকে সমুদ্রকে আড়ালে নিয়ে গিয়ে বলে, ইউষা দেশে এসেছে জানিস? সমুদ্র ভাবলেশহীনভাবে তাকিয়ে বলে, না। এভাবে হুট করে কেন আসলো? কি চাই? ওর ব্যাপারে কিছু শুনতে চাই না, আসি। আয়নাকে নিয়ে গাড়িতে উঠতেই আয়নার মোবাইল ওর বাবার ফোন আসে। আয়না ফোন কেটে দেয়। দাদা অসুস্থ থাকার সময় বাবা বাসাতেই ছিল, কিন্তু গত 2 দিন রাতে বাসায় আসেনি। নিশ্চয়ই মহিলার বাড়ি ছিল। আয়না অবশ্য বাবার সঙ্গে কথা বলে না, চেহারাও দেখায় না। মুহূর্তের মধ্যে সমুদ্রের ফোন বেজে ওঠে। ফাহাদ সাহেব কল দিয়েছেন। সমুদ্র রিসিভ করে কথা বলে। এরপর গাড়ি চালাতে চালাতে বলল, আজকে তুমি আমাকে অনেক জ্বালিয়েছ। বিয়ে বাড়িতে এমন এমন করে রীতিমতো সিডিউস করেছিলে। আমি ভদ্রের জন্য সহ্য করতে পেরেছি। আয়না চোখ গোল গোল করে তাকায় ওনার পানে। নীল আর বাদামির চোখের মনির মিলন ঘটে। সমুদ্র গাড়ির মোড় ঘুরিয়ে একটা অন্ধকার গলির ভেতর গাড়ি থামায়। আয়না ভয় পায়। যদি উনি সঙ্গে আছেন নিরাপদই থাকবে, তবু এমন কোলাহলবিহীন যানবাহনবিহীন অন্ধকার গলিতে গাড়ি থামানো রিস্কি লাগলো তার। একটা ল্যাম্পপোস্ট নেই আশেপাশে। সমুদ্র আচানক ওর বাহুতে টান মারে। আয়না হেলে ওর দিকে ঢলে পড়ে। সমুদ্র সঙ্গে সঙ্গে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, এখন জ্বালানোর পালা আমার। আয়না কিছু বলবে সে সময়টুকুও পায় নাও। তার আগে সমুদ্র ওর অধৈর্যরা মিলিয়ে ফেলে অধৈর্যরার সঙ্গে। আপনি কথা বলা বন্ধ হয়ে যায় ওর। ওর চোখ রসগোল্লার মতো বড় আর গোল হয়ে যায় ক্ষণে। আবেগে লজ্জায় সব ধরনের অনুভূতির নতুন এক ফিউশনে উৎপন্ন অনুভূতি সাগরে ডুবতে ডুবতে আয়না ওনার শার্ট খামচে ধরে। কতক্ষণ পার হয় কে জানে। পেছন থেকে গাড়ির গ্লাসে কিল দেওয়ার আওয়াজে হুঁশ আসে ওদের। সমুদ্র সরে এসে ঠোঁট মুছে লুকিং গ্লাস দিয়ে ব্যাক ভিউ দেখে। গলির মোড়ে আরেকটা গাড়ি এসেছে, কিন্তু সমুদ্রে পার্ক করা গাড়ির জন্য আগাতে পারছে না। গাড়ির ড্রাইভার নেমে এসেছে। হয়তো কয়েকবার হর্ন দিয়েছে, গালিগালাজও করেছে। ওই সময় এই জগতে থাকলে তো গাড়ি সাইড করবে সে। আয়না বলে ওঠে, বেশি রোমিওগিরি করলে এমনই হবে।